আচ্ছা, আমেরিকান সাহিত্য এর আসল ফ্লেভারটা কি বলুন তো? কি কি উপাদান দিয়ে তৈরি এর রেসিপিটা? চলুন এই সর্স মেটেরিয়ালটা ঘেটে আজ সেই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। দেখুন, প্রশ্নটা শুনতে একদম সহজ তাই না? যে আমেরিকান সাহিত্যকে ঠিক কি স্বতন্ত্রভাবে আমেরিকান করে তোলে। কিন্তু এই সাধারণ প্রশ্নের উত্তরটাই কিন্তু আসল চাবিকাঠি। চলুন এই অনুসন্ধানের মধ্যে দিয়ে এর মূল ডিএনএটা খুঁজে বের করা যাক। তো আমাদের রেসিপির প্রথম উপাদানটা কি? এক কথায় বলতে গেলে বিদ্রোহ। একদম শুরু থেকেই আমেরিকান লেখকরা একটা বিষয় পরিষ্কার ছিলেন। তাদেরকে ইউরোপীয় ঐতিহ্যের পুরনো শেকলটা ভাঙতে হবে, গড়তে হবে নিজেদের সম্পূর্ণ নতুন একটা সাহিত্যিক পরিচয়। এই যে স্লাইডটা, এটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে আমেরিকান সাহিত্য, এর ভাষাটা অনেক সহজ, অনেক আধুনিক। আর ফোকাসটা কিসের ওপর? রাজনীতি, অর্থনীতি, সামাজিক স্ট্যাটাসের মতো খুব বাস্তব সব বিষয়ের ওপর। আর অন্যদিকে দেখুন ব্রিটিশ সাহিত্য, অনেক বেশি ক্লাসিক্যাল, ভাষার কারুকাজ অনেক বেশি, আর গল্পের কেন্দ্রে কি থাকছে? রোম্যান্স, আদব কায়দা বা শ্রেণীভেদ। মানে বোঝাই যাচ্ছে আমেরিকা বরাবরই ভবিষ্যতের দিকে তাকাতে চেয়েছে, অতীতের দিকে নয়। আর এটাই ছিল বলতে পারেন তাদের মূল মন্ত্র। আমেরিকান সাহিত্যকে যে একটা তরুণ সাহিত্য বলা হয়, তার কারণটাই কিন্তু এটা। পুরনো সব ঐতিহ্যকে সচেতনভাবে উপেক্ষা করে নতুন আর সমসাময়িক কিছু একটা তৈরি করার যে তীব্র ইচ্ছা, সেটাই এর অন্যতম ভিত্তি। আচ্ছা, এবার আসা যাক আমাদের রেসিপির সম্ভবত সবচেয়ে বিখ্যাত উপাদানটায়, আমেরিকান ড্রিম। কিন্তু নামটা শুনলে যতটা ঝলমলে মনে হয়, বাস্তবতাটা ঠিক ততটা সহজ না। এই স্বপ্নের একটা ছায়াও আছে, একটা অন্ধকার দিকও আছে। এই আইডিয়াটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, তাই না? আমেরিকান ড্রিম মানে হলো সেই আদর্শটা যে কঠোর পরিশ্রম আর ইচ্ছা থাকলেই যে কেউ একেবারে শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। আমেরিকান সাহিত্যের অগণিত চরিত্রের মূল চালিকা শক্তিই কিন্তু এই স্বপ্নটা। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? এই উদ্ধৃতিটা যেমনটা বলছে, এই স্বপ্নকে অনেক সময়ে ব্যবহার করা হয়েছে একটা আইরনিক বা বিদ্রুপাত্মক পটভূমি হিসেবে। কিসের জন্য? ব্যর্থতা আর মোহভঙ্গের গল্প বলার জন্য। মানে স্বপ্নটা যতটা অনুপ্রেরণা দিয়েছে, তার চেয়েও বেশি করে এটা হয়ে উঠেছে সমাজকে সমালোচনা করার একটা শক্তিশালী হাতিয়ার। ভাবুন তো একবার স্কট ফিটজেরাল্ডের দ্য গ্রেট গ্যাটসবির কথা, কিংবা ধরুন আর্থার মেলারের ডেথ অফ আ সেলসম্যানের কথা। এই কিংবদন্তি লেখকরা আমেরিকান ড্রিমের এই আইডিয়াটাকেই কাজে লাগিয়েছেন সমাজের দুর্নীতি, ব্যক্তিগত ব্যর্থতা আর অবিচারের মতো কঠিন সত্যিগুলোকে আমাদের সামনে তুলে ধরতে। আচ্ছা, আমাদের রেসিপির পরের উপাদানটাকে, এর হিরো। ইউরোপীয় সাহিত্যে যেমন রাজা রানী বা অভিজাতদের গল্প, আমেরিকান সাহিত্যে কিন্তু ব্যাপারটা ঠিক তার উল্টো। এখানে স্পটলাইটটা থাকে একজন সাধারণ মানুষের উপর, সেই ব্যক্তি যে সমাজের সব নিয়মের বিরুদ্ধে একা রুখে দাঁড়ায়। এই পয়েন্টগুলো একবার দেখুন। আমেরিকান সাহিত্যে ব্যক্তি স্বাতন্ত্র্য বা ইন্ডিভিজুয়ালিজমকে প্রায় একটা কাল্টের মতো করে দেখা হয়। এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় ব্যক্তিগত স্বাধীনতার উপর। সেলফ সাফিসিয়েন্সি বা আত্মনির্ভরশীলতাকে রীতিমতো সেলিব্রেট করা হয়। আর সমাজের চলতি নিয়মের বিরুদ্ধে বিদ্রোহকে তো প্রায়ই হিরোইজম হিসেবে দেখানো হয়। সবকিছুর কেন্দ্রে একটাই লক্ষ্য, ব্যক্তিগত মুক্তি। আর এই পুরো চিন্তাধারার পেছনে একজন দার্শনিক গুরু ছিলেন, র্যালফ ওয়াল্ডো এমারসন। তার বিখ্যাত লেখা সেলফ রিলায়েন্সের মূল কথাটা ছিল একদম সহজ। সমাজের দেখানো পথে না হেঁটে নিজের ভেতরের আওয়াজটা শোনো, নিজের ইনস্টিংক্টকে বিশ্বাস করো, কনফর্মিটি বা গতানুগতিকতা এড়িয়ে চলো। আমেরিকান সাহিত্যের আরও একটা বড় বৈশিষ্ট্য হল এর ভেতরের টেনশন বা দ্বন্দ্বগুলো। বলা যেতে পারে এটা এমন একটা সাহিত্য যা আসলে বৈপরীত্যের ওপরই দাঁড়িয়ে আছে। আর এই টানাপোড়েনগুলোই এর গল্পগুলোকে এতটা জীবন্ত আর আকর্ষণীয় করে তোলে। বিষয়টা বোঝানোর জন্য সমালোচক ফিলিপ রাভ একটা দারুণ ইন্টারেস্টিং বিভাজন করেছিলেন, পেলফেস আর রেডস্কেন। একদিকে আছেন হেনরি জেমস বা ফিটজেরাল্ডের মতো পেলফেস লেখকরা। তারা ফোকাস করেছেন ভদ্র সমাজ, মানুষের জটিল সাইকোলজি আর আদব কায়দার উপর। আর অন্যদিকে আছেন ওয়াল্ট হুইটম্যান বা জন স্টেইনবেকের মতো রেডস্কেন লেখকরা। তারা লিখেছেন জীবনের কাঁচা, অমার্জিত, বুনো দিকগুলো নিয়ে। আসলে লেখকদের এই দুটো ভাগের বিভাজনটা
আমেরিকান গল্পের একটা খুব গভীর টেনশনেরই প্রতীক। ভাবুন, একদিকে আছে অর্গানাইজড সিভিলাইজেশন, শহর, নিয়মকানুন, আর ঠিক তার বিপরীতে আছে অদম্য ওয়াইল্ডারনেস বা বন্য প্রকৃতি আর লাগাম ছাড়া স্বাধীনতা। এই দুই বিপরীত শক্তির লড়াইটাই আমেরিকান সাহিত্যের অন্যতম একটা চালিকা শক্তি। আর এই দ্বন্দ্বগুলো কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন রূপে প্রকাশ পেয়েছে। এই টাইমলাইনটা যদি আমরা একটু দ্রুত দেখি, একদম শুরুতে কলোনিয়াল পিরিয়ডে ফোকাস ছিল ধর্ম আর রাজনীতির উপর। এরপর এলো রোমান্টিসিজম, যেখানে ফোকাস চলে গেল ব্যক্তি স্বাতন্ত্র্য আর প্রকৃতির দিকে। তারপর রিয়েলিজম চেষ্টা করল জীবনকে একদম নিখুঁতভাবে তুলে ধরতে, আর মডার্নিজম নিয়ে এলো মোহভঙ্গ আর নানা রকম এক্সপেরিমেন্টেশন। শেষে এখনকার পোস্টমডার্ন যুগে আমরা দেখছি আয়রনি আর বহু বিচিত্র ভয়েস বা কণ্ঠস্বরের সেলিব্রেশন। তাহলে সবকটা উপাদান তো দেখা হলো, এখন আসল প্রশ্নটা হলো এই সব কিছু মিশিয়ে আমেরিকান সাহিত্যের যে রেসিপিটা তৈরি হয় সেটার ফাইনাল টেস্টটা আসলে কেমন? সত্যি কথা বলতে আমেরিকান সাহিত্যের কোনো একটা সিঙ্গল ফ্লেভার নেই। এটা বরং একটা ডাইনামিক ককটেলের মতো, যেখানে একসঙ্গে মেশানো আছে বিদ্রোহের ঝাঁজ, আদর্শবাদের মিষ্টি ভাব আর সমালোচনার একটা তিতো স্বাদ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মিশ্রণটা কিন্তু স্থির নয়, এটা ক্রমাগত বদলে চলেছে। তাহলে চলুন একদম সংক্ষেপে মূল উপাদানগুলো আর একবার দেখে নিই। প্রথমত, ইউরোপীয় ঐতিহ্য থেকে একটা সচেতন ব্রেক। দ্বিতীয়ত, আমেরিকান ড্রিম, যেটা একই সাথে একটা আইডিয়াল আবার একটা আইরনি। তৃতীয়ত, সেলফ রিলায়েন্ট বা আত্মনির্ভরশীল ব্যক্তি হলো এখানকার হিরো। আর সবশেষে সভ্যতা বনাম বন্যতা, সমাজ বনাম ব্যক্তির মতো গভীর টেনশনগুলো, যা গল্পগুলোকে এগিয়ে নিয়ে যায়। তো এই পুরো আলোচনার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই সব বিদ্রোহ, স্বপ্ন, দ্বন্দ্ব আর নায়কদের লিগেসি কাঁধে নিয়ে আজকের দিনের আমেরিকান সাহিত্য নিজের সম্পর্কে ঠিক কোন নতুন গল্পটা বলতে চাইছে? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের লেখকরাই আমাদের দেবেন।